বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি ডিম আর কুমড়ো দিয়ে দুর্দান্ত একটা মজার রেসিপি শেয়ার করছি। গরম গরম ভাতের সাথে রেসিপিটা খেতে খুবই মজার লাগে। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে এক থালা ভাত নিমেষে খেয়ে ফেলবেন। তো বন্ধুরা, রেসিপিটা কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। কুমড়োর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো কুমড়ো নিয়েছি। আর কুমড়োগুলোকে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসা রেখেও দিতে পারেন। এবার একটু ছোট ছোট শেপ করে কুমড়োগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় সাইজ করে কিন্তু কুমড়োগুলোকে কাটা যাবে না, একটু ছোট ছোট করে কুমড়োটাকে কাটতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার দেখুন, কুমড়োটা কাটার পরে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। আজকে কুমড়োর সবজির সাথে আমি কিন্তু আলুর ব্যবহার করব, তার জন্য এখানে নিয়েছি প্রয়োজন মতো আলু। তো এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব। তো আলুটা যেহেতু কুমড়োর থেকে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তার জন্য আলুটাকে একটু ছোটো ছোটো করেই কিন্তু কাটতে হবে, খুব বেশি বড় করে কাটা যাবে না। তো বন্ধুরা, সমস্ত আলুগুলোকে আমি কেটে নিয়েছি। আলু আর কুমড়ো দুটোই কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে দুটো সবজিকে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। এবার আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। তো ওভেনে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি সাদা গোটা জিরে অ্যাড করে দিয়েছি। এখানে অল্প মাত্রায় গোটা জিরে দিচ্ছি, হাফ টেবিল স্পুন পরিমাণ প্রায় দিয়েছি। একই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ মৌরিটা একটু বেশি দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি মেথি। এখানে মেথির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, মোটামুটি 1/4 টেবিল স্পুন পরিমাণ মেথি আমি দিয়ে দিই। এটা দেওয়ার পরে এখানে দেখুন আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে তেজপাতা। দুটো ছোট তেজপাতা নিয়েছি। তেজপাতাগুলোকে একদম ছোট ছোট করে আমি ভেঙে বা কুচিয়ে দিয়ে দেবো, এতে করে বাটতেও কিন্তু আমাদের সুবিধা হবে, গুঁড়োটা বানাতে সুবিধা হবে। তো তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলোকে একটুখানি ভেজে নিতে হবে, তবে কোনোভাবে যেন পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, 1-2 মিনিট নাড়াচাড়া করলেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে। ড্রাই রোস্ট বা ভাজা মশলা আমরা যেটাকে বলি, সেটা কিন্তু এইভাবে আমরা বানিয়ে নেব। তো এখান থেকে আমি এই ভাজা হয়ে যাওয়ার পরে শিলনোড়াতে সরাসরি নামিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে আমি ফিরে আসছি। তো বন্ধুরা, এরকমই একদম মিহি করে বেটে নিতে হবে মশলাটাকে। এই যে এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব কিন্তু থাকলে চলবে না। এবার আমি কড়াইতে তেল অ্যাড করে দিচ্ছি, সর্ষের তেল এখানে দেখুন দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু হলুদ আমি অ্যাড করে দিলাম। হলুদটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলু এবং কুমড়োগুলোকে অ্যাড করে দেব এবং আলু আর কুমড়োটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আলু কুমড়ো একটু ভেজে নিয়ে যদি রান্নাটা করা যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু আলু এবং কুমড়োটাকে হালকা করে ভেজে নিয়ে তবেই কিন্তু রান্নাটা করতে হবে। আর ভাজার সময় অবশ্যই আমি দেখলেন যে হলুদটা দিয়েছি তেলের মধ্যেই, আর একটুখানি নুন অ্যাড করে দেব। নুন আর হলুদ দিয়েই কুমড়োটাকে বেশ সুন্দরভাবে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা সম্পূর্ণরূপে চলে যায়। 1-2 মিনিট নাড়াচাড়া করে কুমড়োটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, হালকা করে ভেজে নিয়ে আমি একটা আলাদা পাত্রে তুলে দিচ্ছি। কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে তাতে আমি তেল অ্যাড করে দিচ্ছি, সর্ষের তেল। তো আজকের রান্নাটা আমি করছি সর্ষের তেলে, আপনারা পছন্দসই যে কোনো তেল দিয়ে কিন্তু করতে পারেন। তেলটা গরম করে নিয়ে তাতে আমি সাদা গোটা জিরে ফোড়নে অ্যাড করে দিচ্ছি। সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে রান্নাটা করলে রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। তার মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একই সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেব। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে জিরেটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। ফোড়নটা হালকাভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 1-2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা টমেটো অ্যাড করে দিচ্ছি, টমেটো কুচি। তবে আপনারা চাইলে টমেটোটা কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন। টমেটো কুচিটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করব, টমেটো আর পেঁয়াজটাকে কন্টিনিউ।
আর এখানে বন্ধুরা যাতে তাড়াতাড়ি টমেটো এবং পেঁয়াজটা নরম হয় তার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। তারপরে দেখুন টমেটো এবং পেঁয়াজটা একদম সম্পূর্ণরূপে ভাজা হয়ে গিয়েছে এবং এর মধ্যে নরম ভাবটাও কিন্তু চলে এসছে। এই পর্যায়ে এসে এর মধ্যে সামান্য একটু নুন আমি অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পরে আদা, কাঁচা লঙ্কা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি, তবে সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু একটু কম পরিমাণে। আদা 1 ইঞ্চি মতো, রসুন 3 থেকে 4 কোয়া আর কাঁচা লঙ্কা দিয়েছি 2টো। এখানে রসুন এবং আদা খুব কম মাত্রায় দিতে হবে, যেহেতু কুমড়োর রেসিপিতে খুব বেশি আদা মশলা এই জাতীয় জিনিসগুলো ব্যবহার না করাই কিন্তু বেটার, অল্প মাত্রায় একটু দিতে হবে। তো আদা রসুনটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে বন্ধুরা একটু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব, তবে সরাসরি এভাবে না। আমি প্রথমে দেখুন একটা বাটি নিলাম, বাটির মধ্যে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রতিদিনকার ব্যবহারের সময় যে গুঁড়ো মশলা আমরা ব্যবহার করি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, এখানে কিন্তু আদার্স আর কোনো কিছু আমি দেবো না। এই গুঁড়ো মশলাগুলো না দিলেই নয় এবং খুবই সামান্য মাত্রায় কিন্তু দিতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, কুমড়োর রেসিপি বা কুমড়োর তরকারিতে কোনো রকম গুঁড়ো মশলা বেশি মাত্রায় পড়লে কিন্তু টেস্ট খারাপ হয়ে যায়। তো সেই কারণে অল্প সামান্য মাত্রায় গুঁড়ো মশলা দিতে হবে এবং সেটাকে আমি জলের মধ্যে গুলে নেব। সামান্য একটু জল দিয়ে গুলে একদম পুরো একটু ভিজিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। তারপরে গিয়ে এটা কিন্তু আমি মিশিয়ে দেব মশলার সাথে। এতে করে কি হবে, গুঁড়ো যে জিনিসটা সেটা কিন্তু নরম হয়ে যাবে এবং গলে যাবে, তার ফলে কিন্তু শক্ত শক্ত যে ভাবটা বা গুঁড়োর যে দানা ভাবটা সেটা কিন্তু মুখে বাঁধবে না। তো বন্ধুরা দেখুন আমি জল দিয়ে গুলে নিয়েছি, এবার আমি এই মশলাটার সাথে ওই গোলা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য। এবার আমি খুব ভালোভাবে মশলাটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ মশলাটাকে কষাতে থাকতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, প্রয়োজনে একটু জল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু মশলাটাকে কষাতে থাকতে হবে। মশলাটা দেখুন একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি ভেজে রাখা আলু এবং কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। আলু কুমড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিনিট ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি কুমড়োর সাথে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। আর আজকের রেসিপিটা খুব বেশি ঘন বা গামাখা করবো না, একটু ঝোল রাখবো মোটামুটি। তার জন্য কিন্তু এখানে আমি 1 গ্লাস আর সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে দেখুন নুন আমি অ্যাড করিনি এতক্ষণ, তার জন্য কিন্তু এই পর্যায়ে এসে সামান্য নুন আমি অ্যাড করে দিয়েছি। নুনটা দেওয়ার পরে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো আমি এখানে ঢাকনা চাপা দিয়ে ঝোলটা ফুটার জন্য অপেক্ষা করব। আর এদিকে দেখুন আমি 3টে ডিম ভেঙে নিচ্ছি, যে 3টে ডিম কিন্তু আমি প্রথমে দেখিয়েছিলাম। ডিমগুলোকে ঠিক এভাবে আমি প্রথমে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে এর মধ্যে ডিমের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। এদিকেও অন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে এর মধ্যে আমি ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। একই সাথে 3টে ডিমই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর ডিমটাকে একটু ফোল্ড করে নেব, তো একটু ডিজাইন করে আর কি করব, তার জন্য একটু ডিমটাকে একটু হালকা করে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে এদিক ওদিক চাপ দিয়ে ডিমটাকে আমি তুলে নিচ্ছি, মানে এভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন ডিম ঠিক ভাজার সময় আমরা যেভাবে ডিমের ফোল্ড করি সেভাবেই করে নিলাম। আর এই অবস্থায় এইভাবেই ডিমটাকে আমি নামিয়ে নিচ্ছি। ডিমগুলোকে নামিয়ে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। ডিমের পিস বা সাইজ এগুলো কিন্তু নিজেদের পছন্দ মতো করতে হবে। আমি আমার সুবিধা মতো ডিমের সাইজ রেখে ডিমটাকে পিস করে নিচ্ছি। আর এই ডিমের পিসগুলোকে নিয়ে সরাসরি কুমড়ো এবং আলু তরকারির কাছে চলে গেলাম। ওর মধ্যে এভাবে আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু ফুটে ওঠার পরে এই কাজটা করতে হবে, ডিমটা দিতে হবে। দেওয়ার পরে খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, খুব বেশি
তাড়াহুড়ো করে কিন্তু এই সময় নাড়াচাড়া করা যাবে না, এতে করে ডিমটা কিন্তু ভেঙে যেতে পারে। হালকা হাতে জাস্ট নাড়াচাড়া করে দিচ্ছি। 2-1 মিনিট একটু এইভাবে আমি নাড়াচাড়া করে নিই। এর মধ্যে এই ভাজা মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি ভাজা মশলাটাই শুধু ব্যবহার করব, এখানে আদার্স কোনো কিছু কিন্তু আমি দেবো না। তবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটার সাথে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন। সবার শেষে গিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেবেন। এবার দেখুন আমি সামান্য পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা কুমড়োর রেসিপি, সামান্য মাত্রা একটু চিনি অ্যাড করলে অসাধারণভাবে টেস্টের ব্যালেন্স হবে, খেতে দুর্দান্ত লাগবে। তো সেই জন্য সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি রেস্টে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্টিমে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর হয়েছিল, না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তো অবশ্যই একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ করছি। আর আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।